দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম অধ্যায়ের উপরে, যেটি মূলত আসে হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেবাসে এই অধ্যায়টির উপরে যে সকল বিষয়গুলো আলোচনা করার জন্য এবং শেখার জন্য বলা আছে, আমরা সেই সকল বিষয়গুলো আমরা আজকের এবং আগামী সেশনে দুটি সেশন মিলে আলোচনা করব। আজকের সেশনের জন্য আমি যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেগুলো হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা, নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ এবং ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির বর্ণনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সেশনে এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করতে পারি এবং তোমরা যদি সেগুলো ভালো করে শুনতে এবং বুঝতে পারো, তাহলে আশা করি সেশন শেষে তোমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ জানতে পারবে এবং ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতি বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এই বিষয়গুলো শুরু করার পূর্বেই আমাদের সেশনের নিত্যদিনকার মতো একটু সময় নির্ঘণ্টটা দেখে নিতে চাই। প্রথমেই সূচনা বক্তব্য, শুভেচ্ছা বিনিময় ও পূর্ব পাঠের পুনরালোচনার জন্য 7 মিনিট, আলোচনার জন্য মূল আলোচনার জন্য আজকের যে আলোচ্য বিষয় তার উপর আলোচনা করার জন্য 20 মিনিট এবং শেষের দিকে প্রশ্নোত্তর, বাড়ির কাজ ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য 3 মিনিট বরাদ্দ রেখে আমরা মূলত আলোচনাগুলো শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা একটু দেখে নিতে চাই গত সেশনে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। একজন শিক্ষক যেভাবে প্রত্যাশা করে যে একটি সেশন শেষে শিক্ষার্থীবৃন্দরা তারা যা শিখলো, যা শুনলো, যা রপ্ত করলো সেটি আবার পুনরায় বাড়িতে হোমওয়ার্ক হিসাবে তারা টেক্সট বইতে তারা সেগুলো পড়বে, বিস্তারিতভাবে পড়ে তাদের সেই রপ্ত জ্ঞানটি নিয়ে আবার চর্চা করবে, করে পরিপূর্ণতা অর্জন করবে। আমিও ঠিক সেভাবে প্রত্যাশা করি এবং প্রতি সেশন শেষে যেটা বলে দিই যে পড়বে বাড়িতে বসে। গত সেশনে আমরা যে আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই সেগুলো পড়েছো এবং যা যা তোমাদের শেখার দরকার সেগুলো ভালো করে নিশ্চয়ই অর্জন করতে পেরেছো, যে সকল বিষয়গুলো জানার দরকার। এবং নিশ্চয়ই তোমাদের মনে পড়ে আমরা গত সেশনে কি আলোচনা করেছিলাম। সকল কিছু জানার পরেও আমি একটু আলোকপাত করতে চাই, মেমোরি রিকল করতে চাই যে গত সেশনে আমরা কোন কোন বিষয়গুলোর উপরে আমরা মূলত আলোচনাটি নিবদ্ধ রেখেছিলাম। আমরা প্রথমে আলোচনা করেছিলাম কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণের উপরে এবং তারপরেই আমরা আলোচনা করেছিলাম লেদ এবং ড্রিল মেশিনের অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতির ব্যাখ্যা। মূলত এই অধ্যায়টি ছিল হচ্ছে মেশিন টুলসের অ্যাকুরেসি কি করে আমরা নিশ্চিত করতে পারি, পরীক্ষা করতে পারি ইত্যাদি বিষয়ের উপরে। তো একটি মেশিন টুলস যদি অ্যাকুরেসি ঠিকঠাক মতো থাকতে হয়, রাখতে হয়, তাহলে তাকে প্রথমেই দেখতে হবে অ্যালাইনমেন্টগুলো তার অ্যাসেম্বল অংশগুলোর সমন্বিত যন্ত্রাংশের মধ্যে ঠিক আছে কিনা। সেজন্যই প্রথম আলোচ্য বিষয় ছিল কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা। আমরা এই প্রথম আলোচ্য বিষয়ের উপরে যা যা আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে, কিন্তু সব কিছু ছাপিয়ে যে আমরা কয়েকটি সার্বিক পয়েন্ট আমরা তুলে ধরেছিলাম যে এই বিষয়গুলোর কারণে আমাদের কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা অপরিহার্য। সেই বিষয়গুলো কি ছিল নিশ্চয়ই মনে আছে তোমাদের। সেগুলো ছিল হচ্ছে সংযোজিত যন্ত্রাংশ সমূহের অ্যাসেম্বল কারেক্ট অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে অ্যাসেম্বল ঠিকমতো হয় না বা হবে না। স্লাইডিং এবং রোটেটিং অংশসমূহ ঠিকমতো কাজ করে না বা করবে না যদি কারেক্ট অ্যালাইনমেন্ট ঠিকমতো না হয়। এই সকল কারণেই কিন্তু অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা অপরিহার্য। যে সকল
বিষয়গুলো এতক্ষণ ধরে এই দুটো কারণ আমরা উল্লেখ করলাম, সেগুলো যদি ঠিক না থাকে তাহলে ওই যে যন্ত্রাংশসমূহ তার লংজিভিটি বা লাইফ টাইম কমে যাবে, তাহলে নিশ্চয়ই কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঠিক এই সকল কারণের জন্যই একটির সঙ্গে অপরটি একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের টুলসের মাধ্যমে, যন্ত্রাংশগুলোর মাধ্যমে আমরা মূলত কি করি? অপারেশন সম্পাদন করি এবং গুণগত মান ঠিক রেখে, বজায় রেখে, কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে সেই কাঙ্ক্ষিত অপারেশনটি সম্পাদন ঠিক মতো হবে না, অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে। এবং এই সকল কারণের জন্য কি ঘটবে? কাজের সময় অত্যধিক তাপ উৎপন্ন হবে এবং শব্দ উৎপন্ন হবে, যা অত্যন্ত ক্ষতিকর এবং বিরক্তিকর। এবং সকল কারণের জন্য সর্বশেষ ইন্ডাস্ট্রিতে যেটি একেবারেই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত, সেটি হচ্ছে সার্বিক খরচ বৃদ্ধি পাবে। তাহলে কারেক্ট অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলাম। দ্বিতীয় অংশে যে আলোচ্য বিষয়ে যে আমরা আলোচনা করেছিলাম, লেদ এবং ড্রিল মেশিনের অ্যাকুরেসি পরীক্ষা পদ্ধতির ব্যাখ্যা, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে সকল মেশিনের জন্যই মূলত কমন কিছু পরীক্ষা পদ্ধতি আছে যেগুলো করা হয়, কিন্তু প্রত্যেকটি মেশিনের একটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে তার বিশেষ বিশেষ কিছু কার্যক্রম সম্পাদিত হয়। সেই বৈশিষ্ট্যগুলোর যে যে অংশ নিয়ে সম্পাদন করে বা করানো হয়, সেগুলোর অ্যাকুরেসি মাপার জন্য হয়তো নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিন্তু সার্বিকভাবে কমন বা সাধারণ কিছু পরীক্ষা পদ্ধতি আছে যেগুলো সকল মেশিনের ক্ষেত্রে প্রায় একই রকম। সেই আলোচনাগুলো আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলাম। সেগুলো কি ছিল? যে অ্যালাইনমেন্ট টেস্ট করতে হবে, লেভেলিং টেস্ট করার প্রয়োজনীয়তা হবে, ফ্ল্যাটনেস, স্ট্রেটনেস, প্যারালেলিজম টেস্ট এবং পারপেন্ডিকুলারিটি টেস্ট করতে হবে। সর্বশেষে বলেছিলাম স্লাইডিং মোশন এবং রোটেটিং মোশন টেস্ট করতে হবে। এবং এই সকল টেস্টগুলো করার জন্য আমি উল্লেখ করেছিলাম যে আমাদের অনেক রকমের যন্ত্রপাতি, ডিভাইস, টুলস ব্যবহার করার প্রয়োজন হবে এবং আমরা ব্যবহার করব। সুনির্দিষ্টভাবে এমন কিছু বলা যাবে না যে এই ডিভাইসগুলোই শুধু অ্যাকুরেসি টেস্টের জন্য ব্যবহৃত হবে। একেবারে আমাদের হাতের কাছে সবসময় আমরা যেটা পাই, স্টিল রুল থেকে শুরু করে একেবারে অপটিক্যাল ডিভাইস পর্যন্ত, আমরা যখন যেটা প্রয়োজন হবে এবং যেটা যৌক্তিকভাবে ব্যবহার করা দরকার, আমরা সেই ডিভাইসটি, সেই টুলসটি, সেই কম্পোনেন্টটি আমরা ব্যবহার করে অ্যাকুরেসি পরীক্ষা আমরা করব বা করা হয়। এই কথাগুলো আমরা গত সেশনে বলেছিলাম। আশা করি তোমাদের সবগুলি মনে পড়ছে এবং তোমরা টেক্সট বই পড়ে এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানটি অর্জন করেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন চলে যেতে চাই আজকের সেশনের প্রথম আলোচ্য বিষয়ে। আজকের সেশনটির প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা। অধ্যায়টির নামই হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট, এবং এই নন ডিস্ট্রাকটিভ টেস্ট এই নামটি দিয়েই কিন্তু আমরা অনেকখানি বুঝে ফেলছি বলে আমার কাছে মনে হয়। যেটাই হোক, আমরা আলোচনার সূত্র ধরেই, খাতিরেই বা প্রয়োজনেই এই কথাগুলো বলতে চাই যে কয়েকটি মাত্র বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স বা প্রধান প্রধান শব্দ বা পদকে নিয়েই কিন্তু মূলত সংজ্ঞাটি গঠিত হবে। কি? যে নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা টেস্টিং, এটি শুধু পরীক্ষাই না, এটি হচ্ছে এক ধরনের পরীক্ষা এবং একই সাথে এক ধরনের পর্যালোচনা কৌশল। সেজন্য এটাকে বলা হবে নন ডিস্ট্রাকটিভ টেস্ট অথবা নন ডিস্ট্রাকটিভ অ্যানালাইসিস টেকনিক অলসো। একই সাথে আমাদের ভাবতে হবে এটি কোথায় ব্যবহৃত হয়। এটি মূলত ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানায় বিভিন্ন ধরনের মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে। কি মূল্যায়নের জন্য? সেটি হচ্ছে ম্যাটেরিয়ালের, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের কম্পোনেন্টের কাঠামো, এর ধর্ম বা বৈশিষ্ট্যগত পার্থক্য মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে। আর কি? বিভিন্ন রকমের ওয়েল্ডিংয়ের মধ্যকার ডিফেক্টস এবং তাদের মধ্যকার ডিসকন্টিনিউটিস, এই জিনিসগুলোকে নির্ধারণ করার জন্য এই টেস্টিং পদ্ধতিটি বা এই অ্যানালাইসিস টেকনিকটি ব্যবহার করা হবে। এবং সর্বশেষে দারুণ একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এই টেস্টিং পদ্ধতিতে বা এই অ্যানালাইসিস টেকনিক এর মাধ্যমে যদি আমরা কাজটি সম্পাদন করি, তাহলে মূল কম্পোনেন্ট বা ম্যাটেরিয়ালটি নষ্ট হয় না, তা যেভাবে থাকে বা ছিল ঠিক সেভাবেই সংরক্ষিত থাকে।
এই একটি মূলত বৈশিষ্ট্য, এবং এটি মূলত এনডিটি সংক্ষেপে এনডিটি হিসেবে পরিচিত। তাহলে আমরা সারমর্ম হিসাবে নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা কি বলতে পারি? যে এটি এমন এক ধরনের টেস্টিং বা অ্যানালাইসিস টেকনিক যার মাধ্যমে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের, কম্পোনেন্টের বা কাঠামোর বিভিন্ন রকমের ধর্ম বা বৈশিষ্ট্যগত পার্থক্য এবং ওয়েল্ডিং ডিফেক্টস এবং কন্টিনিউটিসগুলো আমরা তুলনা করতে পারি, পরিমাপ করতে পারি, এবং এর মাধ্যমে কখনোই মূল অংশ বা কাঠামো বা কম্পোনেন্ট নষ্ট হয় না। এই ধরনের টেস্টিং বা অ্যানালাইসিস টেকনিককেই বলা হবে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এটাকে সংক্ষেপে এনডিটি হিসেবে পরিচিত করা হয় বা ব্যবহার করা হয়, বা এটি এনডিটি হিসেবে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিন্তু দারুণ একটি বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেটা তোমরা বড় হলে বা এটার উপর আরো বেশি লেখাপড়া করলে জানতে পারবে, যে এনডিটি বা নন ডিস্ট্রাকটিভ টেস্ট মুখ্যত আরো কয়েকটি টার্মের সঙ্গে সম্পূরক, যা একইভাবে পরিচিত, কিন্তু সামান্য কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য তাদের মধ্যে আছে, যেটি এই মুহূর্তে আমাদের না জানলেও চলবে। সেগুলো কি? সেটি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন, এবং আরও একটি নামে পরিচিত, সেটি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ইন্সপেকশন। এই নামগুলো দিয়েও আমরা নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা অ্যানালাইসিস টেকনিক বলতে যা বোঝায় সেই জিনিসগুলোকেই আমরা মূলত বুঝে থাকি বা বুঝানো হয়ে থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে একটু সম্পূরক কথাগুলো আমরা একটু জেনে নিতে চাই। যদি নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা টেস্টিং বা অ্যানালাইসিস টেকনিক আমরা বুঝে থাকি, তাহলে ডিস্ট্রাকটিভ টেস্ট কি সেটা একটু জেনে নিতে চাই বা জেনে নেওয়া উচিত। ডিস্ট্রাকটিভ টেস্ট মূলত ব্যবহার করা হয় সুনির্দিষ্ট স্যাম্পল বা কম্পোনেন্টের উপরে, এবং এর সাহায্যে মূলত ম্যাটেরিয়ালসের ফিজিক্যাল প্রপার্টিসগুলো টেস্ট করা হয়, যেমন ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ফ্যাটিগ স্ট্রেংথ, ডাক্টিলিটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দারুণ একটি বৈশিষ্ট্যগত পার্থক্য নন ডিস্ট্রাকটিভ টেস্টের সঙ্গে, যা কিনা আমরা প্রত্যেকেই এর নামকরণের মাধ্যমে বুঝতে পারি। সেটি হচ্ছে এই ডিস্ট্রাকটিভ টেস্টের মাধ্যমে যে যন্ত্রাংশের উপরে এই টেস্টটি পরিচালনা করা হয় সেটি আর ব্যবহারযোগ্য থাকে না। এটি কিন্তু আমাদের প্রত্যেকের জানা আছে বলে আমরা মনে করি, এবং ঘটনাটি তাই ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন খুব দ্রুততার সাথে জেনে নিতে চাই নন ডিস্ট্রাকটিভ টেস্টের সুবিধা এবং অসুবিধা এবং ব্যবহারগুলো। সুবিধাগুলো কি কি? যে প্রোডাক্ট ইভ্যালুয়েশন, ট্রাবল শুটিং এবং রিসার্চের ক্ষেত্রে এই নন ডিস্ট্রাকটিভ টেস্ট সময় এবং অর্থ উভয় বাঁচায়। ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্সের ডিসকন্টিনিউটিস এবং ডিফারেন্সেস খুব ভালোভাবে বের করা যায়, এবং এই এনডিটির যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেখানে সাধারণত সেগুলো সহজ এবং সরল থাকে এবং সহজে বহনযোগ্য হয়, এবং একই কম্পোনেন্টের উপরে একাধিকবার টেস্ট কার্যক্রম চালানো যায়, কারণ কি ওগুলো নষ্ট হয় না, তো কম্পোনেন্টই যেমন থাকে তেমনভাবেই থেকে যায়। ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো কি কি? ফলাফল বা রেজাল্ট যেটি পাওয়া যায় সেটি সাধারণত কোয়ালিটেটিভ, গুণগত ধরনের, এবং প্রায়শই একই ধরনের বা একই নেচারের হয়ে থাকে, এবং এই কারণে যে ইন্সপেক্টর যারা প্রত্যেকে এক্সপার্ট এবং স্কিল, তা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পরিদর্শক এই ফলাফল বা রেজাল্টটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার একটি সুযোগ পেয়ে যায় বা করে থাকেন কখনো কখনো, বা চেষ্টা করে থাকেন। এটা হচ্ছে একটি অসুবিধা এই নন ডিস্ট্রাকটিভ টেস্টের। আমরা ছোট্ট করে একটু জেনে নিতে চাই এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এটি ব্যবহার করা হয়, কিন্তু বিশেষ করে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, পাওয়ার, মেরিন, অয়েল এবং গ্যাস এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলোতে বেশি ব্যবহৃত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছি নন ডিস্ট্রাকটিভ টেস্টের বিষয়গুলো। আমরা এখন চলে যেতে চাই শিক্ষার্থীবৃন্দ নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ কি কি। টেস্ট বুঝলাম, তাহলে এইগুলো কোন কোন পদ্ধতিতে প্রয়োগ করা হয়। হ্যাঁ, যেভাবে আমরা সংজ্ঞাটি দেখলাম, এখন আমরা আবার দেখতে চাই যে এই নন ডিস্ট্রাকটিভ টেস্ট এটি আসলে যে যে প্রক্রিয়ার যে যে বিষয়গুলো এর মধ্যে ঘটে সেটা নিয়ে আলোচনা করলে আমরা পদ্ধতিগুলো অনেকটা অনুমান করতে পারবো। যেমন কি প্রথমেই বলা হচ্ছে যে
নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা এনডিটি এই শব্দটি অনেকগুলো পদ্ধতিকে আলোচনা উস্কে দেয় বা অন্তর্ভুক্ত করতে সহযোগিতা করে বা করে ফেলে প্রকারান্তরে। কেমন করে? যে এটি মূলত বাহ্যিক এবং অভ্যন্তরীণ ত্রুটি নির্ণয় করে। তাহলে এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ ত্রুটি নির্ণয় করতে পারে কোন কোন ধরনের অ্যানালাইসিস টেকনিক বা ইন্সপেকশন টেকনিক অথবা টেস্ট, সেগুলোই অন্তর্ভুক্ত হবে এনডিটির মধ্যে, তাই না? এটাই হচ্ছে বলে দেয়, আশা করি বুঝতে পারছি। তারপরে পদার্থের ধর্ম, উপাদান, কাঠামো নির্ণয় করে দেয়, জ্যামিতিক বৈশিষ্ট্যের মাপ বলে দেয়, ইত্যাদি ইত্যাদি বিষয়। ঠিক সেই কারণে অনেক ধরনের পদ্ধতি বা কৌশল নন ডিস্ট্রাকটিভ টেস্টের আওতায় চলে আসবে। আমরা অতি বিস্তারিতভাবে এই মুহূর্তে আলোচনা না করে, তোমরা যারা বিস্তারিত পড়তে চাও এটা নিয়ে, তারা আশা করি ভবিষ্যতে পড়বে। আর উপরের ক্লাসে ছোট্ট করে দেখে নিতে চাই খুব ব্যাপকভাবে যে পদ্ধতিগুলো ইন্ডাস্ট্রিতে প্রায়শই ব্যবহৃত হয়, সেই পদ্ধতিগুলো কি? সেই পদ্ধতিগুলো সেটি হচ্ছে মাত্র 6টি পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রথমটি হচ্ছে এডি কারেন্ট মেথড, ম্যাগনেটিক পার্টিকেল মেথড, লিকুইড পেনিট্রেন্ট মেথড, রেডিওগ্রাফিক মেথড, আল্ট্রাসনিক মেথড এবং ভিজুয়াল টেস্টিং মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোর প্রত্যেকটি নিয়ে আলোচনা আমাদের এই মুহূর্তে করার সুযোগ নেই, কিন্তু যে কথাগুলো এখন বলবো তার আগে আমি নিজেকে সংবরণ করতে পারছি না, একটু কথা বলতেই চাই। সর্বশেষ ভিজুয়াল টেস্টিং মেথডটা কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর থেকে, যখন আমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং পর্যালোচনা করার আমাদের ক্ষমতা ব্যক্তিগতভাবে জন্মগ্রহণ করে, তারপর থেকে কিন্তু প্রতিনিয়ত মৃত্যুর আগ পর্যন্ত আমরা করে যাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকে কিন্তু এই ভিজুয়াল টেস্টিং মেথডটি প্রত্যেকেই ব্যক্তি জীবনে প্রতিনিয়ত আমরা করছি। কিন্তু ঠিক এই মেথডটি কিন্তু আমাদের নন ডিস্ট্রাকটিভ টেস্টের একটি গুরুত্বপূর্ণ মেথড হিসেবে পরিগণিত হবে এবং হচ্ছে তাই, এবং দারুণ একটি মেথড যার মাধ্যমে অনেক প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝতে পারি। যাই হোক, সেটা মূল কথা না। কথাটি হচ্ছে এই যে 6টি এনডিটি মেথড, এর মধ্য থেকে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং আমরা আলোচনাও করব আজকের সেশন এবং আগামী সেশন মিলে 3টি পদ্ধতি। একটি হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেল মেথড, একটি হচ্ছে রেডিওগ্রাফিক মেথড, আর একটা হচ্ছে আল্ট্রাসনিক মেথড। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ম্যাগনেটিক পার্টিকেল মেথড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যেতে চাই সর্বশেষ আলোচ্য বিষয় আজকে, সেটা হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির বর্ণনা। আমরা প্রথমেই একটু দেখে নিতে চাই এই ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির আসলে ঘটনাগুলো কি ঘটে এর মধ্যে, সেটা একটু প্রথমে, তারপরে মূল আলোচনাটা আমরা করব, পদ্ধতিটা কি করে পরিচালিত হয় বা কিভাবে ঘটে। এখানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই পদ্ধতিতে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়, এক বা একাধিক ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। এই কথাগুলো আমরা প্রথমে যদি জেনে নেই, তাহলে আমাদের পদ্ধতিটা জানতে সুবিধা হবে, যখন আলোচনা করব বলবো তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। সেই জন্য আমি এভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি যে এক বা একাধিক ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়। তারপরে কি, যে কম্পোনেন্টগুলো, যন্ত্রাংশের উপরে এটি আমরা ব্যবহার করব, সেগুলো অবশ্যই হতে হবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। আশা করি আমরা বুঝতে পেরেছি। তৃতীয় আরেকটি যে কন্ডিশন, সেটি সাধারণত এই জাতীয় ম্যাটেরিয়ালস হয়ে থাকে, সেগুলো নিকেল, আয়রন, কোবাল্ট এবং এই ধরনের কিছু সংকর বা অ্যালয় ম্যাটেরিয়ালস। এবং কম্পোনেন্টস যদি হয়ে থাকে, তাহলে সেগুলো বিলেটস, বার্স, কাস্টিংস, ফোর্জিংস, প্যাসনার্স, ওয়েল্ডমেন্টস, এক্সট্রুশন করে যে আমরা কম্পোনেন্টগুলো তৈরি করি এক্সট্রুশন পদ্ধতিতে, এই জাতীয় কম্পোনেন্টগুলোর উপরে সাধারণত ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন বা টেস্ট পদ্ধতিটি প্রয়োগ করা হয়। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে আরেকটু বিষয় তোমাদেরকে প্রথমে বলে নিতে চাই, সেটি হচ্ছে কি, যে এই পদ্ধতিটি কিন্তু ওয়েট এবং ড্রাই উভয় পদ্ধতিতে পরিচালিত হয় বা করা হয়। ওয়েট পদ্ধতিতেও হতে পারবে, ড্রাই পদ্ধতিতেও হতে পারবে। এক। আরেকটি কি, ম্যাগনেটিক ফিল্ড যে এক বা একাধিক ব্যবহার করা হয়, একটু আগেই বললাম, সেটি কিন্তু বৈদ্যুতিক বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে, বৈদ্যুতিক প্রক্রিয়ায় এই ফিল্ডটি তৈরি করা হয়।
এটি আমাদের বুঝতে হবে বা মনে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখার বিষয় বা বোঝার বিষয়, সেটি হচ্ছে যদি ড্রাই অবস্থায় এটি পরিচালিত হয় তাহলেও, এবং যদি ওয়েট সাসপেনশন অবস্থায় প্রয়োগ করা হয় বা ওয়েট পদ্ধতি প্রয়োগ করা হয় তাহলেও সেটা কি হবে, ফেরাস আয়রন পার্টিকেল ওই কম্পোনেন্ট বা যন্ত্রাংশের উপরে সরিয়ে দেওয়া হবে বা প্রয়োগ করা হবে। কেন সেটা আমরা যখন আলোচনা করবো একটু পরেই, তখন পদ্ধতিটি পরিদর্শন করে তখন আমরা বুঝতে পারবো কি করা হবে। আইদার ড্রাই পদ্ধতি অথবা ওয়েট পদ্ধতি, যে পদ্ধতি আমরা প্রয়োগ করি না কেন, উভয় পদ্ধতির বেলায় আমরা ফেরাস আয়রন পার্টিকেল ব্যবহার করা হয়, যন্ত্রাংশের উপরে প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটু জেনে নিলাম ঘটনাগুলো কি কি, এর ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো। এখন আমরা একটু প্রথমে চিত্র দেখব এবং তারপরে সেই চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে পদ্ধতিটি পরিচালিত হয়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, একটি কম্পোনেন্ট মনে করা যাক। এর মধ্যে আমরা একটি ক্র্যাক দেখতে পাচ্ছি, চিত্র নির্দেশিত করা আছে যে এখানে একটি ফাটল আছে এবং তার ভিতরে বলা আছে ম্যাগনেটিক পার্টিকেলস গুলোর ভিতরে ঢুকে গেছে, রঙিন অবস্থায় দেখানো আছে এবং কতগুলো ডট ডট লাইন দিয়ে বলা আছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস। বিষয়গুলো কি একটু ভালো করে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে এই যে এরকম একটি কম্পোনেন্টের মধ্যে আমরা কি করব, বিদ্যুৎ পরিচালিত করব, করার পরে সেটিকে ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে চলে আসবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং ম্যাগনেটিক ফিল্ড যখনই তৈরি হবে তখন আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সময় ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স তৈরি হবে এবং ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সের একটি বৃহৎ বা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে সে সাধারণত বাতাসের মধ্য দিয়ে সুন্দরভাবে পরিবাহিত বা পরিচালিত হতে পারে না, বাধাগ্রস্ত হয়। সেই কারণে যখনই সে একটি ফ্ল বা গ্যাপ, এয়ার গ্যাপ বা ক্র্যাক পাবে বা ত্রুটি বিচ্যুতি পাবে ওই কম্পোনেন্টের উপরের সারফেস বা তার অব্যবহিত নিচের দিকে সাব সারফেসের মধ্যে কোনো এক জায়গায়, তখনই সে ওই জায়গাটায় লাইন্স অফ ফ্লাক্সের মধ্যে একটি তার যাত্রাপথে ব্যাহত হবে। এই অবস্থায় আমরা যখন ওর উপরে ড্রাই ফেরাস আয়রন পার্টিকেলগুলো অথবা ওয়েট সাসপেনশন লিকুইডগুলো আমরা সরিয়ে দিব, যার ভিতরে ফেরাস আয়রন পার্টিকেলগুলো থাকবে, তখনই সে কি করবে, ওই পার্টিকেলগুলোকে সে ওই ক্র্যাকের মধ্যে টেনে নিবে, আকর্ষণ করে সে তার ভিতরে পূরণ করে নিয়ে নিবে। এবং এই যে পূরণ করে যখন নিবে এবং ওইটা সাধারণত থাকবে হচ্ছে রঙিন, সেটা হতে পারে আলাদা কোনো বাইরের থেকে ডাই বা রং দিয়ে দেওয়া হতে পারে অথবা ফ্লোরোসেন্ট পার্টিকেল হতে পারে, যেটাই হোক না কেন। তখনই আমরা ওর উপরে তাকালে আমরা দেখতে পাবো যে ওই জায়গাটায় বা যে সকল জায়গায় ত্রুটি বিচ্যুতি আসে সেই সকল জায়গাগুলোতে ও নির্দেশ করে দিচ্ছে, অর্থাৎ নির্দেশিতভাবে লাইন বা রেখা ওই যেমন যেমন করে ক্র্যাক আসে বা ত্রুটি বিচ্যুতি আসে একদম উপরের সারফেস বা তার নিচের সাব সারফেসগুলোতে তেমন তেমন করে একটি ইন্ডিকেশনস তৈরি হচ্ছে। ওটা দেখেই আমাদের এক্সপার্ট বা স্কিল ইন্সপেক্টররা বুঝতে পারবে যে কতখানি বা কত মাত্রার ত্রুটি এই কম্পোনেন্টের মধ্যে আসে, সেটা তারা তখন কমেন্টস করবে। এইভাবে ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শনটি মূলত পরিচালিত হয়। আমরা এই পদ্ধতির আরও একটি উদাহরণ একটু খেয়াল করতে চাই। এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটি দিয়ে মূলত বোঝানো হচ্ছে যে একটি পদ্ধতি আছে, অনেকভাবে ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন বা মেথড পরিচালনা করা যেতে পারে। এই চিত্রের মাধ্যমে যেটি বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা ওয়েট সাসপেনশন পদ্ধতিতে আমরা কি করতে পারি, অর্থাৎ কতগুলো হেড থাকবে এবং তা একটা সার্কিটের মধ্য দিয়ে মুভ করবে এবং তার মধ্য দিয়ে আমরা কারেন্ট পরিবাহিত করব এবং সেইগুলো হেডগুলো আমাদের লিকুইডের মধ্যে, যে লিকুইডটি হবে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লোরোসেন্ট ম্যাগনেটিক পার্টিকেল সমৃদ্ধ একটি লিকুইড সাসপেনশন, তার মধ্যে ডুবানো থাকবে। এই অবস্থায় যখন যে অংশটি নিয়ে আমরা পরীক্ষা করতে চাই সেটিকে ওর ভিতরে সুন্দর করে হেডগুলোর মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ করে লিকুইডের মধ্যে আমরা যদি ডুবিয়ে দেই এবং কারেন্ট পরিবাহিত করি, তাহলে আমাদের
ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং কারেন্টের ঠিক সমকোণে আমাদের যেহেতু ম্যাগনেটিক ফিল্ডগুলো তৈরি হবে, ঠিক সেই কারণে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স এর কথা একটু আগে যেভাবে বললাম, সেই আঙ্গিকে আমাদের কম্পোনেন্টের মধ্যে ওই ফ্লোরোসেন্ট ম্যাগনেটিক পার্টিকেলগুলো জমা হবে এবং জমা হয়ে ত্রুটি বিচ্যুতি যে আঙ্গিকে থাকবে সেই আঙ্গিকে ওর সারফেসের উপরে একটি ইন্ডিকেশনস বা এক জায়গায় বা বিভিন্ন জায়গায় সেই আঙ্গিকে জমা হবে বা আমাদের রেখাপাত করবে, লাইন তৈরি করবে। আমরা সেগুলো দেখে এক্সপার্টরা, ইন্সপেক্টররা বুঝতে পারবে কোনভাবে কত মাত্রায় ওর ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে। এই মেথডটাকে সাধারণত বলা হয় হেডশট মেথড। এরপরে আরেকটি পদ্ধতিও থাকতে পারে বা যার মাধ্যমে আমরা কি করতে পারি, পাইপ বা টিউব বা এই জাতীয় কম্পোনেন্ট যার ভিতরে ফাঁকা থাকে বা ফাঁপা থাকে, হলো থাকে, এই জাতীয় দ্রব্য সামগ্রীকে আমরা পরীক্ষা করতে পারি। তার মধ্যে একটি সেন্ট্রাল কন্ডাক্টর ব্যবহার করব। সেই সেন্ট্রাল কন্ডাক্টর দুই প্রান্ত দুটো হেডের মধ্যে আটকানো থাকবে, একটি স্টেশনারি হেড, একটি মুভেবল হেড। সেন্ট্রাল কন্ডাক্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত করলে এবং যদি আমাদের যে কম্পোনেন্টকে আমরা পরীক্ষা করতে চাই তাকে যদি লিকুইড সাসপেনশনের মধ্যে চুবিয়ে নেই এবং সেই লিকুইড সাসপেনশন যদি ফ্লোরোসেন্ট ম্যাগনেটিক পার্টিকেল সমৃদ্ধ হয় এবং কারেন্ট প্রবাহন করার পরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ফ্লাক্স তৈরি হবে, যেটা আমরা চিত্রে দেখিয়েছি। তারপরে আমাদের ইন্ডিকেশন যেভাবে চিত্রে দেখানো আছে ওইভাবে আমাদের বিচ্যুতি থাকা সাপেক্ষে ও একটি চিহ্ন তৈরি করবে। সেইটা দেখে আমরা এক্সপার্টরা বুঝতে পারবো যে এর ভিতরে ইনার সারফেস অথবা আউটার সারফেসে এই আঙ্গিকে এর ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে। আগেই যেরকম বললাম, ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন আরো অনেকভাবে পরিচালিত হতে পারে। আমরা মাত্র কমন একটি কথা বললাম এবং সর্বশেষে দুটো পদ্ধতি আমরা এখানে আলোচনা করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শনটি কিভাবে সংঘটিত হয় বা সম্পন্ন হয় ইন্ডাস্ট্রিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার শেষে, এই সেশন শেষে তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকা খুব স্বাভাবিক এবং আশা করি আছে। যদি আগামী সেশনের পূর্বেই যে সকল প্রশ্ন তোমাদের থাকবে সেগুলো কমেন্টসে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকের এই সেশন শেষে তোমাদের জন্য খুব ছোট্ট এবং সহজ বাড়ির কাজ হচ্ছে এরূপ। নন ডিস্ট্রাকটিভ টেস্ট এটি বলতে কি বোঝায় এবং নন ডিস্ট্রাকটিভ টেস্টের মাত্র পাঁচটি পদ্ধতির নাম লিখবে। এই ছোট্ট দুটো বাড়ির কাজ তোমরা সুন্দর করে করবে, বুঝে করবে এবং তার আগে ভালো করে পড়ে নিবে কিন্তু, তাহলে এই আলোচনাগুলো সার্থক হবে এবং তোমাদের আগামী পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভালো হবে। এই ছোট্ট অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক ভালো করে করবে, খাতায় সংরক্ষণ করবে এবং বিষয় শিক্ষককে দেখিয়ে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের নাম্বারটি তোমরা গ্রহণ করবে। এই হচ্ছে আমার অনুরোধ। এরপরে আমরা সেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে তোমরা যে আজকের সেশনে সঙ্গ দিলে সেজন্য তোমাদেরকে ধন্যবাদ এবং একই সাথে সম্মানিত যত ভিউয়ার এতক্ষণ ধরে এই সেশনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল সম্মানিত ভিউয়ারবৃন্দ, এই সেশনটি পরবর্তীতে আরও দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানে আমি শেষ করছি। আগামী সেশনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।